নীলার বিয়ের রাতে জানতে পারে সে আশিকের দ্বিতীয় স্ত্রী। এমনকি বিয়ের রাতে প্রথমবার যখন সে শ্বশুরবাড়ি যায় তখন তাকে অভ্যর্থনা জানায় আশিকের প্রথম স্ত্রী অথৈ। তখন নীলা কিছু জানতো না। শ্বশুরবাড়ি যাওয়ার পর তার শাশুড়ি যখন অথৈকে দেখিয়ে নীলাকে বললেন, ও হচ্ছে তোমার বড় বোন, আশিকের প্রথম স্ত্রী আর আমার বড় বৌমা। তখন নীলার মাথায় আকাশ ভেঙে পড়ে। নীলা যে শুধু আশিকের দ্বিতীয় স্ত্রী তা না, আশিকের প্রথম স্ত্রীর ঘরে 4 বছরের একটা মেয়েও আছে। নীলার শাশুড়ি যখন মেয়েটিকে ডেকে বললেন, আনিশা দাদুন, এটা তোমার ছোট আম্মু, তখন নীলা তা জানতে পারে। নীলা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তারা অঢেল সম্পত্তির মালিক না, আবার দিন আনে দিন খায় এরকমও না। সে তুলনায় আশিকরা অনেক বড় লোক। নীলার বাবা বেশ কয়েকবার নীলার বিয়ের ব্যর্থ প্রচেষ্টার পর যখন আশিকের পরিবার থেকে নীলার বিয়ের জন্য প্রস্তাব পেলেন, তখন তিনি যেন আকাশের চাঁদ হাতে পেয়েছিলেন। নীলার সেরকম মতামত না নিয়েই বিয়েতে রাজি হয়ে গিয়েছিলেন। নীলাকে বলেছিলেন, রাজি হয়ে যা মা, এত বড় ঘর থেকে প্রস্তাব আসছে, না করি কি করে। নীলা ছোটবেলায় মাকে হারিয়েছে, সৎমার ভালোবাসা পায়নি। এই বাবাই তাকে আগলে রেখেছিল এতগুলো বছর। বাবাকে আশ্রয় করেই নীলার বেড়ে ওঠা। তাই সেদিন বাবার মুখের দিকে তাকিয়ে আর কিছু বলতে পারেনি। রাজি হয়ে গিয়েছিল এই বিয়েতে। ফলস্বরূপ আজ সে তার স্বামীর দ্বিতীয় স্ত্রী। নীলাকে বাসর ঘরে ঢোকানোর সময় নীলা হাসবে না কাঁদবে বুঝতে পারছিল না। বিয়ে নিয়ে 8-10টা মেয়ের মতো তারও অনেক স্বপ্ন ছিল। তার সুন্দর একটা সংসার হবে, কষ্টগুলো ভাগাভাগি করার মতো একটা মানুষ হবে, এই স্বপ্ন নীলা ছোট থেকেই দেখতো। আজ তার বিয়ে হলো ঠিকই, কিন্তু তার সংসার করতে হবে এমন স্বামীর সাথে যে কিনা আগে থেকেই বিবাহিত। নীলার বুক ফেটে কান্না আসে, কোনো মতে আটকে রাখে সে। অনেকক্ষণ বসে থাকার পর আশিক ঘরে আসে। নীলাকে গ্রাহ্য না করে বাথরুমে চলে যায়। কিছুক্ষণ পর কাপড় পাল্টে বের হয়ে এসে নীলাকে বলে, এখনো এভাবে বসে থাকার মানে কি, যাও চেঞ্জ করে আসো। নীলা কিছু না বলে উঠে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে আশিক বাতি নিভিয়ে শুয়ে পড়ছে। নীলা কি করবে বুঝতে পারে না। এই স্বামীর উপর পূর্ণ অধিকার তার নেই, আরেকজন দখল করে আছে সেই চান। নীলা কিছু না বলে দাঁড়িয়ে থাকে। আশিক তখন গভীর ঘুমে আচ্ছন্ন। কিছুক্ষণ পর উপায় না দেখে নীলাও বিছানায় শোয়ার জন্য ওঠে। আশিক তখন লাফ দিয়ে ওঠে বলে, আমার বিছানায় কেন, ঘরে কি জায়গায় অভাব নাকি? নীলা অবাক হয়ে যায়। স্বামীর বিছানায় শোয়ার অধিকারটুকু কি তার নেই? বলে, না মানে আমি তো জানি না কোথায় শুতে হবে, এজন্য আর কি। বাইরে যাও, গিয়ে কাউকে জিজ্ঞেস করো তুমি কোথায় থাকবে, আর যাই হোক আমার বিছানায় শুতে পারবে না। নীলা কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি তো নতুন, তাই কাউকে সেভাবে চিনি না। আপনি যদি একটু কষ্ট করে আমার সাথে আসতেন তাহলে ভালো হতো। আশিক এবার রেগে যায়, এত বড় সাহস কি করে তোমার যে আমার অর্ডার দিচ্ছ, অথচ এতদিন পর্যন্ত আমাকে কিছু বলার সাহস পাইনি, আর তুমি আজ এসেই আজই হুকুম করছো। লীলা পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, কথা বলার ভাষা হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর আশিক বলে, বের হওয়ার সাহস না থাকলে এই সোফায় ঘুমাও, কালকে থেকে আর এখানে শোয়ার চেষ্টা করবে না। আশিক মাথা ঢেকে শুয়ে পড়ে। সোফায় বসে কান্নায় ভেঙে পড়ে নীলা। নীলার মনে হয় তার জীবন নিয়ে যত স্বপ্ন ছিল সব হঠাৎই মাটি চাপা পড়ে গেছে। এখন আর স্বপ্ন দেখার কিছু বাকি নেই। সে ভাবতো বিয়ের পর তার কষ্টগুলো দূর হবে, মা হারানোর বেদনা সে ভুলতে পারবে। এখন মনে হচ্ছে তার সম্ভাবনা তো নেই, বরং যে কয়দিন সে বেঁচে থাকবে আরো কষ্ট পেতে হবে। যে বিয়ে তার জীবন পাল্টে দিবে ভেবেছিল, সেই বিয়ে তার জীবনকে পাল্টে দিল ঠিকই, কিন্তু যেভাবে সে চেয়েছিল সেভাবে নয়। এতদিন লালন করা সব স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়ে তার জীবনকে ধ্বংস করে দিয়ে নীলার দু চোখ বেয়ে অশ্রু গড়াতে থাকে, ভিজিয়ে দেয় গাল, এমনকি পরনের কাপড়ও। সে রাতে নীলা আর ঘুমাতে পারে না, কেঁদেই কাটিয়ে দেয় সারা রাত।
সকালে আশিক ঘুম থেকে উঠে নীলাকে সোফায় বসে থাকতে দেখেও কিছু বলে না। নীলার চোখ মুখ দেখেই বোঝা যায় সারা রাত কেঁদেছে। আশিক বুঝতে পারে কিন্তু কিছু বলে না। যাকে মন থেকে স্ত্রী হিসাবে মানে না, সে যদি স্ত্রী হিসাবে ঘরে আসে তাহলে তার প্রতি দয়া দেখাবো কেন? আশিক ঘর থেকে বেরিয়ে যায়। নীলা সেভাবেই বসে থাকে। নীলা ভেবেছিল কেউ আসবে, কিন্তু অনেকক্ষণ পার হওয়ার পরও কেউ আসে না। নীলা উঠে ঘর গোছানো শুরু করে। প্রথমে বিছানা, এরপর পুরো ঘর, এরপর অপেক্ষা করতে থাকে কারো আগমনের। নতুন বউ সে, নিজে থেকে বের হতে পারে না। নতুন বউ, কে কার বউ? যে স্বামী বিয়ের রাতে তার নববিবাহিত স্ত্রীকে আলাদা থাকতে বলে, তার বউ? নীলা আনুমনেই তাচ্ছিল্যের হাসি দেয়। বেশ কিছুক্ষণ এভাবেই বসে থাকার পর আশিকের প্রথম স্ত্রী অথয়ে ঘরে এসে নীলাকে বলে, আসো, নাস্তা করবে। নীলা কিছু না বলে অথয়ের পিছু পিছু বেরিয়ে আসে। ডাইনিং টেবিলে নীলার শাশুড়ি, আশিক ও তার মেয়ে আনিশা বসা ছিল। নীলাকে আসতে দেখেই আশিক তার মাকে বলে, এই মেয়েকে থাকার জায়গা দেখাওনি কেন? কাল রাতে আমার ঘরে থেকেছে কেন? আশিকের এরকম কথায় অপ্রস্তুত হয়ে যায় তার মা অথেও। নীলা চুপচাপ দাঁড়িয়ে থাকে। একবার ইচ্ছে হয় বলে, স্বামীর ঘরে থাকতে না পারলে বিয়ে করার কি দরকার ছিল, কিন্তু বলে না। হাজার হোক নতুন বউ সে, এভাবে কথা বলা মানায় না। কিসের নতুন বউ? যে স্বামী তাকে স্ত্রী হিসেবে মানে না, তার বউ? নীলার বুক থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আশিক আর কিছু বলে না, শোনার অপেক্ষাও করে না, উঠে যায়। নীলার শাশুড়ি নীলাকে বসতে বললেন। খাবার খেতে খেতে বলেন, আশিকের এরকম আচরণে কিছু মনে করো না মা, ও আসলে এরকমই। অথয়কে জিজ্ঞেস করে দেখ। অথয়ও বলে, কয়েকদিন পর ঠিক হয়ে যাবে, এসব নিয়ে চিন্তা করো না। নীলা মাথা নাড়ে, শুধু কিছু বলে না। ইচ্ছে হয় বলে, আপনিও থাকতে আপনার সতীন আনলেন কেন ঘরে? যেখানে আপনার স্বামী রাজি না, সেখানে আমাকে এনে জীবন নষ্ট করার কি দরকার ছিল? কিন্তু বলে না। ওই যে, হাজার হোক সে নতুন বউ। এরকম কথা বলা তার মানায় না। সে রাতে নীলাকে আলাদা ঘর দেখিয়ে দেওয়া হয়। আশিকের তীব্র আপত্তি, নীলা তার সাথে শুতে পারবে না। তাই আশিকের ঘরে অথয় আর আনিশা থাকে, নীলা আলাদা ঘরে। এভাবে দিন কাটতে থাকে। বেশ কয়েকদিন অতিবাহিত হয়। নীলার শাশুড়ি নীলাকে অনেক আদর করেন। অথয়ও ছোট বোনের মতোই দেখে, কিন্তু আশিক মুখ ফিরেও তাকায় না। নীলাও এখন মানিয়ে নিয়েছে মোটামুটি। সবার সাথেই কথা হয়, শুধু আশিক বাদে। আনিশার সাথে বেশ ভালো সম্পর্ক, কিন্তু একটা প্রশ্ন তার মন থেকে যায় না। আশিকের আপত্তি থাকা সত্ত্বেও কেন তাকে এই পরিবারের দ্বিতীয় স্ত্রী হিসাবে আনা হলো? একদিন সে অথয়কে জিজ্ঞেস করেই বসে। সকালবেলা যখন আশিক অফিসে, তখন অথয় নীলার সাথে গল্প করছিল। নীলা তখন জিজ্ঞেস করে, আপু, একটা কথা বলি? হ্যাঁ, বলো। আশিক তো আমাকে স্ত্রী হিসাবে মানে না, আর তাছাড়া আপনি তো আছেনই ওর স্ত্রী হিসাবে। আপনাদের একটা ছোট্ট মেয়েও আছে। এরকম কেন আমাকে এই পরিবারে আনা? অথয় নীলার দিকে তাকিয়ে থাকে। তার চেহারায় স্পষ্ট বেদনার ছাপ ফুটে ওঠে। কিছুক্ষণ চুপ থেকে বলে, কথাগুলো তো তোমাকে জানতেই হতো। আমি বলতাম, আজ না হলেও কিছুদিন পর তো বটে, কিন্তু তুমি জিজ্ঞেস করে ফেললে আজকে। আমার আসলে অনেকদিন ধরেই এই প্রশ্নটা মাথায় ঘুরছে, কোনোভাবেই কিছু মিলাতে পারছিলাম না, তাই জানতে চাইলাম। অথয় দীর্ঘশ্বাস ফেলে, শোনো তবে, আমাদের সংসার কোনো কিছুর কমতে ছিল না। যথেষ্ট ভালোবাসা ছিল, খুব ভালোভাবেই আমাদের দিন কাটছিল। কিন্তু এত সুখ বোধহয় কারো কপালে সয় না। আমার বুকে একটা ছোট ফোঁড়া উঠেছিল অনেকদিন আগেই, গুরুত্ব দেয়নি। কিন্তু অনেকদিন পরও যখন এটা ভালো হচ্ছিল না, বরং অবস্থা আরও খারাপ হচ্ছিল, তখন আশিককে জানায়। আশিক আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। বেশ কয়েকটি টেস্ট করতে দেয়া হয়। এরপর ডাক্তারও জানায়। অথয় কথা শেষ করতে পারে না, হঠাৎ কান্না শুরু করে। নীলা চমকে ওঠে। ভেতরে নিশ্চয়ই কোনো রহস্য আছে যা সে জানে না। অথয় কাঁদতে দেয়। কিছুক্ষণ পর অথয় আবার বলা শুরু করে। ডাক্তার জানায় আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছে।
এবং এটা এখন পুরো শরীর ছড়িয়ে গিয়েছে। এত মারাত্মক অবস্থায় পৌঁছে গেছে যে এখন চিকিৎসা করেও কোনো লাভ হবে না। আশিক এই কথা শুনে পাগল প্রায় হয়ে যায়। দেশের বড় বড় ডাক্তারদের সাথে কথা বলে, সবখানি একই কথা, এখন চিকিৎসা করে লাভ হবে না। এমনকি আমাকে আলটিমেটাম দিয়ে দেওয়া হয়, আর 1 থেকে 2 মাসের মধ্যে আমি মারা যাব। নীলা অবাক হয়ে যায়। হঠাৎ তার কাছে সব স্পষ্ট হয়ে যায় কেন তাকে এই পরিবারে আনা হয়েছে। কিছু বলার আগেই অথয় আবার বলে, জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে, আল্লাহ বাঁচালে তো কিছুই হবে না, কিন্তু মেডিকেল সায়েন্স মতে আমার বেঁচে থাকার সম্ভাবনা 0%। কিন্তু আনিশা ছোট, আমি না থাকলে ওকে দেখবে কে? এজন্যই আমিও প্রথমে সবাইকে বলি আনিশার জন্য হলেও নতুন কাউকে আনতে, অন্তত আমার মেয়েটা যাকে আশ্রয় করে বেঁচে থাকবে। প্রথমে কেউই রাজি হয়নি, অনেক কষ্টে শাশুড়িকে রাজি করায়। এরপর আমরা দুজন মিলে আশিককে বুঝাই, সে কিছুতেই মানবে না। অনেক বলার পর রাজি হয়, তখন বলে সে বিয়ে করবে, কিন্তু আমার জায়গা অন্য কাউকে দিতে পারবে না। আমরা তাতেই রাজি হই। নীলা সব কিছু বুঝতে পারে। হঠাৎ তার কাছে মনে হয় এই পরিবারে সে তুচ্ছ না, তার দায়িত্ব অনেক বেশি। একটা মেয়ের মায়ের দায়িত্ব নিতে হবে তাকে, যার আসল মা জানে কয়েকদিন পর তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আশিকের জন্য মায়া হয়, অথকে সে অনেক ভালোবাসে, বোঝাই যায়। কিন্তু এই স্ত্রীকে কয়েকদিন পর সে হারাবে, এটা জানলে কারোই ভালো থাকার কথা না। আশিকের এতদিনের আচরণে নীলার মনে যে ক্ষোভ জমেছিল তা যেন মুহূর্তেই উবে যায়। জন্ম নেয় মায়া। অথয়ের কথা শুনে নীলা বুঝতে পারে কেন তাকে আশিকের দ্বিতীয় স্ত্রী হিসেবে এই ঘরে আনা হয়েছে। অথয় ক্যান্সারে আক্রান্ত, কয়েকদিন পরই হয়তো মারা যাবে। এরপরও তার মেয়েটা আনিশা যাতে ভালো থাকে, এজন্য সে নিজেই আশিক ও তার পরিবারকে রাজি করিয়েছে আশিকের আবার বিয়ের জন্য। যদিও আশিক এই বিয়ে মেনে নেয়নি, কখনো নেবে কিনা সন্দেহ, তবুও অর্থে তাকে বাধ্য করেছে তার মেয়ে আনিশার দেখভালের জন্য। নীলারও কষ্ট লাগতে থাকে অথয়ের কথা শুনে। মায়ের ভালোবাসা নীলা পায়নি, ছোটবেলা মাকে হারিয়েছে, কিন্তু এখন বুঝতে পারছে মাত্র সেও কি। একজন মা তার মেয়ের জন্য স্বামীকে আবার বিয়ে করতে বাধ্য করেছেন। স্বামীর অনিচ্ছা সত্ত্বেও নীলার হৃদয় কেঁদে ওঠে। এভাবে কয়েকদিন অতিবাহিত হয়। আশিক এখনো নীলাকে স্ত্রীর মর্যাদা দেয়নি, কিন্তু বাড়ির বাকি সবাই নীলাকে আপন করে নিয়েছে। নীলাও আনিশার সাথে খুব অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হয়েছে নীলার। আনিশা এখন নীলাকে আম্মু ডাকে, নীলাও খুব আদর করে তাকে। অথয় এতে খুশি, নীলার শাশুড়িও। একদিন সন্ধ্যায় নীলা আনিশার সাথে খেলছিল, তখন অথয় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়, সাথে সাথে জ্ঞান হারায় সে। সবাই দ্রুত সেখানে ছুটে যায়। তখনই হাসপাতালে নেওয়া হয় অথকে, হস্তান্তর করা হয় আইসিইউতে। 24 ঘন্টার বেশি সময় অথয়ের জ্ঞান ছিল না। অনেক উৎকণ্ঠার মধ্যে দিয়ে সময় পার হয়। পরের দিন রাতে ডাক্তাররা জানান অথয়ের জ্ঞান ফিরেছে, যে অপারেশন করা হয়েছিল তাও সফল হয়েছে। এখন মোটামুটি বিপদমুক্ত। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। পরের দিন সকালে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। ডাক্তাররা সবাইকে ভিতরে যাওয়ার অনুমতি দেয়। অথয় মোটামুটি স্বাভাবিকভাবে কথা বলে সবার সাথে। বেশ কিছুক্ষণ পর নীলাকে বলে, আনিশাকে একটু ডেকে দাও। আনিশা আসে। অথয় হাতের ইশারায় কাছে টেনে নেয়। শোয়া অবস্থাতেই আনিশাকে বুকে চেপে ধরে, জিজ্ঞাসা করে, তোমাকে ছোট আম্মু অনেক আদর করে, তাই না মামুনি? ছোট আনিশা সবে 4 বছরে পা দিয়েছে। মায়ের এরকম অসুস্থতার ধাক্কা সামলে উঠতে পারেনি তখনও। মাকে কাছে পেয়ে মায়ের বুকেই শুয়ে থাকে, কথা বলে না। অথয় আবার জিজ্ঞেস করে, আমি যদি না থাকি তাহলে ছোট আম্মুর কথা শুনবে না? আশিক সামনে এগিয়ে এসে বলে, অথয় কি বলছে এসব? ডাক্তাররা বলেছে তো সব ঠিক হয়ে গেছে। নীলা এই কথাই বলতে চেয়েছিল। আশিককে বলতে দেখে আর বলে না। অথয় সেদিকে না তাকিয়ে আনিশার সাথেই কথা বলতে থাকে। ছোট আম্মুকে বিরক্ত করবে না কখনো, ঠিক আছে? আনিশা না বুঝেই মাথা নাড়ে।
অথয় আবার বলে, আব্বু আম্মু আর দাদুনের কথা শুনবে কেমন, আর আম্মুর জন্য কান্না করবে না একদমই। যদি কখনো কান্না আসে তাহলে ছোট আম্মু আর দাদুনের কাছে খেলবে, দেখবে আর কান্না আসবে না। আনিশা এবার কেঁদেই দেয়। অথয় বলে, কাঁদতে মানা করেছি না মামুনি? আশিকের দিকে তাকিয়ে বলে, ডাক্তার বলাই কি সব আশিক? আমি স্পষ্ট বুঝতে পারছি আমি আর বেশিক্ষণ থাকবো না। আমার কেমন অনুভূতি হচ্ছে বোঝাতে পারবো না, কিন্তু এরকম কখনো হয়নি আগে। নীলাকে বলে, আমার মেয়েটা আজ থেকে তোমার হাতে দিয়ে গেলাম। আমি মায়ের দায়িত্ব পালন করে যেতে পারিনি, আমার ব্যর্থতা তুমি ঘুষিয়ে দিতে পারবে এই আস্থা রেখে যাচ্ছি। নীলারও চোখ দিয়ে পানি গড়াতে থাকে। আশিক বলে, কিছুই হবে না অথয়, তুমি অযথাই চিন্তা করছো। ডাক্তাররা বলছে বিপদ কেটে গেছে, অপারেশন সাকসেস হয়েছে, সেখানে তুমি বলছো উল্টো কথা। ডাক্তাররা তাদের বলা বলছে, কিন্তু আমি জানি আমার আর বেশি সময় নেই। এসব চিন্তা ঝেড়ে ফেলো তো। আনিশাকে আমার কাছে দাও, তুমি এখন ঘুমানোর চেষ্টা করো। নীলাও একই কথা বলে, আপু আনিশাকে আমার কাছে দেন, আপনি ঘুমানোর চেষ্টা করুন। এত বড় একটা অপারেশন তো, এজন্যই আপনার খারাপ লাগছে মনে হয়। অত কোনো মতে ভাঙা গলায় বলে, আমার আমার শেষ সময়ে আমার মেয়েকে আমার কাছ থেকে ছিনিয়ে নেবে, এরপর আর কিছু বলা যায় না। অত আনিশাকে বুকে জড়িয়ে ধরে রাখে। আনিশাও জাপটে ধরে রাখে মাকে। অথ জিজ্ঞেস করে, আনিশা মামুনি, আম্মুকে প্রমিস করো যে তুমি আমার জন্য কাঁদবে না, তাহলে কিন্তু আম্মু অনেক কষ্ট পাবে। আনিশা কাঁদতে কাঁদতে বলে, কাঁদবো না, কিন্তু তুমি কোথায় যাবে আম্মু? আমিও যাব তোমার সাথে। অথবা আনিশার মাথায় হাত বুলিয়ে দেয়, এই বোকা মেয়ে, কাঁদছো কেন? আমার মামুনিটা অনেক চালাক, চালাক হলে কি কেউ এভাবে কাঁদে? আনিশা আরো কেঁদে দেয়। অথবা বলে, আম্মুকে শক্ত করে জড়িয়ে ধর মামুনি। আনিশাকে বুকে চেপে রাখে অথ। কিছুক্ষণ পর হঠাৎই কেসে উঠে সে, খাসির সাথে রক্ত বেরিয়ে আসে, এরপরই নিস্তেজ হয়ে যায়। নীলা চিৎকার করে আনিশাকে অথের কাছ থেকে সরিয়ে আনে। আশিক দ্রুত ডাক্তার ডাকে আনে। ডাক্তার এসে অথকে পরীক্ষা করেন, এরপর বলেন, আমরা দুঃখিত, তিনি আর নেই। গগন বিদায় চিৎকার দেয় আশিক। আনিশাকে জড়িয়ে ধরে নিলাও। আনিশাকে বুকে চেপে ধরি পৃথিবী থেকে চলে যায় অথ। আর অথের মৃত্যুর পর আনিশাকে সর্বপ্রথম টেনে নেয় নীলা। আশিকের মনে হয় মাতৃত্বের দায়িত্বটা যেন এভাবেই হাত বদল হয়েছে। আনিশাকে নিয়ে নীলাও তার শাশুড়ির বাসায় ফিরে আসে। জানাজা দাফন কাজ শেষ করে আশিকের বাসায় আস্তে আস্তে রাত হয়ে যায়। আনিশা তখন থেকেই থেমে থেমে কাঁদছে। আশিক বাসায় আসার পর আশিকের মা আশিককে আলাদা ডেকে নিয়ে বলেন, দেখ আশিক, এখন আমি আর কিছু শুনতে চাই না। আজ রাতে তুই তোর ঘরে আনিশা আর নীলাকে নিয়ে শুবি। তুই মানিস আর না মানিস জানি না, কিন্তু নীলা তোর স্ত্রী, আর সেজন্য না হোক অন্তত তোর মেয়ের দিকে তাকিয়ে হলেও তুই এখন মানা করতে পারবি না। যদি না করিস তাহলে আনিশার ক্ষতি হবে, আর কারো না। ও এখনো অনেক ছোট, আর নীলার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে নীলাই আনিশার মাতৃত্বের দায়িত্ব নিতে পারবে। এতে হয়তো আনিশাও এই শো কাটিয়ে উঠবে। আর তুই যদি মানিস তাহলে তোর মেয়ের কি হবে বুঝতেই পারছিস, আর তুই যদি না মানিস তাহলে তোর মেয়ের কি হবে বুঝতেই পারছিস। আমিও অনেক কষ্ট পাবো। আশিক কথাগুলো শুনে অথকে সে অনেক ভালোবাসতো, অনেক। সে জায়গা অন্য কাউকে দিতে পারবে না, কিন্তু আনিশার জন্য হলেও তাকে মেনে নিতেই হবে। বলে, ওকে পাঠিয়ে দিও। রাতের বেলা আশিকের ঘরে বিছানার দুপাশে আশিক আর নীলা শোয়, মাঝে আনিশা। নীলাকে জড়িয়ে ধরে আনিশা ঘুমিয়ে যায়। অতকে হারিয়ে আশিক অনেক ভেঙে পড়েছে। ভাবতে থাকে, অত ছাড়া অন্য কোনো মেয়ের কথা আমি কখনো চিন্তাও করিনি, আর আজ আমার পাশে আরেকজন ঘুমাচ্ছে, সে আবার অথের জায়গা নিবে। আমি কিভাবে এটা মেনে নিব? আর না নিয়েই বা উপায় কি? আমার মেয়ের জন্য হলেও আমাকে মেনে নিতে হবে। আশিকের চোখ দিয়ে পানি বের হয়ে আসে। নীলাও ভাবতে থাকে, বিয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল স্বামীকে নিয়েও,
কিন্তু এই স্বামীর ঘরে এসে ভেবেছিলাম সব বেঁচতে গেছে। তবুও আশা করতাম একদিন স্ত্রীর অধিকার এর থেকেই পাবো। আজ পেয়েও গেলাম। কিন্তু এভাবে কি চেয়েছিলাম? আরো ভালোভাবে কি পেতে পারতাম না? এভাবে পেতে হবে জানলে তো আমি এই অধিকার পেতেই চাইতাম না। এরকম ভাবনাতেই সারা রাত কাটিয়ে দেয় দুজন। এপাশ ওপাশ করতে দেখে দুজনকেই বুঝতে পারে অপরজন ঘুমিয়ে নেই, কিন্তু কেউ কিছুই বলে না। অভিশপ্ত রাতটা এইভাবেই কেটে যায়। অথচ যেদিন মারা যায় সেই দিনই প্রথম এক বিছানায় শোয় আশিক ও নীলা। নীলা আশিককে বিয়ের পর প্রথম রাতেই যখন আশিকের খারাপ আচরণের শিকার হয়েছিল, তখন থেকেই এরকম একটি রাতের স্বপ্ন দেখত। আশিক তাকে কোনো একদিন স্ত্রী হিসেবে মেনে নেবে, সে আশিকের সাথে শোয়ার অধিকার পাবে। আজ সেই স্বপ্ন পূরণ হলো বটে, কিন্তু এভাবে পূরণ হোক এটা নীলাও চায়নি। আশিকের প্রথম স্ত্রী পৃথিবী থেকে বিদায় নিয়েছে বলেই হয়তো আজ সে এই অধিকার পেয়েছে। নীলাও কয়েকদিনের পুরনো পরিবারটিকে অনেক আপন করে নিয়েছিল, বিশেষ করে আনিশাকে। সে সিদ্ধান্ত নেয় আশিক তাকে স্বামী হিসেবে মানুক আর না মানুক, আনিশার জন্য সে সব মেনে নিবে। মৃত্যুর আগে বলে গিয়েছিল নীলাই আনিশাকে দেখে রাখতে পারবে। এর কথা সত্য প্রমাণ করতেই হবে। সারা রাত এসব ভেবেই কাটিয়ে দেয় নীলা। আর আশিক স্ত্রী হারানোর শোক কাটিয়ে উঠতে পারেনি। তার উপর আবার তার প্রিয়তমা স্ত্রীর জায়গায় এখন নীলাকে দিতে হবে। সে এটা কিছুতেই মানতে পারবে না। আবার আনিশার জন্য না মেনেও উপায় নেই, কি করবে বুঝতে পারে না। এরকম ভাবনার মধ্যেই কেটে যায় সারা রাত। সকালে উঠে আনিশা আবার কান্না শুরু করে। নীলাই তাকে থামায়। আশিক শুধু দেখে নীলার সাথে আনিশার অন্তরঙ্গতা, কিন্তু কিছু বলে না। সে সিদ্ধান্ত নেয় আনিশার জন্য হলেও নীলাকে তার মেনে নিতে হবে। এভাবে বেশ কয়েকদিন অতিবাহিত হয়। আনিশা এখন মারা যাওয়ার কথা ভুলে গেছে। নীলাকেই মা ডাকে। নীলাও তাকে আপন মেয়ের মতোই স্নেহ করে। এবার একবারের জন্যও ভাবে না আনিশা তার মেয়ে না, তার স্বামী মারা যাওয়া প্রথম স্ত্রীর মেয়ে। এদিকে আশিক এখন নীলার সাথে টুকটাক কথা বলে, কিন্তু প্রয়োজনের বাইরে কোনো কথা না। কিন্তু পরিবারের প্রতি নীলার ভালোবাসা, বিশেষ করে তার মেয়ে ও মায়ের প্রতি আলাদা যত্ন দেখে আশিক মুগ্ধ না হয়ে পারে না। এমনকি তার প্রতিও নীলা কোনো অযত্ন করে না। মাঝে মাঝে আশিকের মনে হয় নীলার যোগ্য সম্মান সে দিচ্ছে না, কিন্তু পরক্ষণেই আবার এর কথা মনে পড়ে গেলে সে এই ভাবনা থেকে সরে আসে। একদিন আশিকের মা আশিককে ডেকে বলেন, তুই কি দেখেছিস না নীলা এই পরিবার জন্য কত কিছু করছে? এরপরও কি তোর মনে হয় না তুই নীলার প্রতি অবিচার করছিস? মেয়েটাকে কষ্ট দিস না। তোর আড়ালে, এমনকি আমার আড়ালেও ঠিকই চোখের পানি ফেলে, কিন্তু কষ্টটা প্রকাশ করে না, ভিতরেই চেপে রাখে। আচ্ছা আশিক, তোর কি একটুও খারাপ লাগে না মেয়েটার জন্য, যে তোর মেয়ের জন্য এভাবে পড়ে আছে, তার সাথে তুই এরকম করছিস? আশিক বলার মতো কিছু পায় না। এই কথাগুলো সেও ভাবে, নীলার জন্য তারও কষ্ট হয়, কিন্তু কিছু করতে পারে না। আশিককে চুপ থাকতে দেখে তার মা আবার বললেন, এসব এবার বন্ধ কর। আমি বলি কি, তোরা কয়েকদিনের জন্য কোথাও বেরিয়ে আয়, আনিশারও ভালো লাগবে আর তোমরাও হয়তো স্বাভাবিক হতে পারবি। আশিক বলে, এটা আমি করতে পারবো না। তোর মেয়ের জন্য হলেও তো করবি নাকি? মেয়েটা এত অল্প বয়সে এত বড় একটা ধাক্কা খেয়েছে। এখন যদি ওকে এক জায়গাতে একই নিয়মে আটকে রাখিস, তাহলে ওর মানসিক বিকাশের সমস্যা হবে। আশিক আর কিছু না বলে চলে যায়। রাতের বেলা জানায় পুরো পরিবার নিয়ে ঢাকার বাইরে যাবে। আশিক যখন নীলাকে বলে, কাপড় চোপড় গুছিয়ে নাও, কাল রাতে বাইরে যাচ্ছি, তখন নীলা রীতিমতো চমকে উঠে বলে, বাহিরে মানে কোথায় যাবে? 4-5 দিনের জন্য যাচ্ছি। সে আন্দাজে কাপড় নিও, আনিশার কাপড় গুছিয়ে দিও, আমারগুলোও আমি বের করে রাখবো। আশিক আর কিছু না বলে বের হয়ে যায়। লীলা তার শাশুড়ির কাছ থেকে জানতে পারে তারা কক্সবাজার যাচ্ছে। অবাক হয়, আবার খুশিও হয়, কিন্তু প্রকাশ করে না। পরের দিন রাতে আশিক, নীলা, আনিশা ও আশিকের মা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। যাত্রাপথে আশিক নীলার সাথে কোনো কথা বলেনি। আনিশার দুই একটা কথার জবাব দিয়েছে। পুরো রাস্তায় চুপ। পরের দিন সকালে তারা কক্সবাজার পৌঁছায়।
আশিক হোটেলে গিয়ে দুটো রুম ভাড়া নেয়। বিকালে সবাই সাগর পাড়ে হাঁটতে যায়। আশিকের মনে পড়ে অনেক বছর আগে তার বিয়ের পর পরই সে এখানে এসেছিল অথয়কে নিয়ে। আজ এত বছর পর আবার আসলো, কিন্তু সাথে অথয় নেই। আর কখনোই অথয় তার পাশে থাকবে না। আশিক ভাবে, যদি আজ অথয় থাকতো তাহলে কত ভালো হতো। সাথে যে তার বর্তমান স্ত্রী নীলা আছে সে কথা আশিক ভুলে যায়। সন্ধ্যার আগে তারা আবার হোটেলে ফিরে আসে। নীলা তখন সামনে নেই, অন্য রুমে শাশুড়ির সাথে কথা বলছে। তখন আলিশা আশিককে বলে, আচ্ছা বাবা, আম্মু আজকে কান্না করেছে কেন? কখন কান্না করছে তোমার আম্মু? এই যে আমরা যখন বিকালে ঘুরতে গেলাম তখন তো আম্মু কাঁদছিল। আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু আম্মু বলেনি, বলেছে চোখে পোকা ঢুকেছে। আশিক নীলার কষ্ট বুঝতে পারে। মেয়েটাকে সে উপেক্ষা করছে শুরু থেকেই। এতে কষ্ট পাওয়াই স্বাভাবিক, কিন্তু কেন করছে সে? একটা মেয়ের জীবন নিয়ে অনেক স্বপ্ন থাকে, নীলারও হয়তো ছিল, কিন্তু আশিক তা নিজ হাতে ধ্বংস করেছে। তীব্র অনুশোচনা হয় নিজের প্রতি, কিন্তু কিছু বলতে পারে না। আনিশা আবার বলে, তুমি আম্মুর সাথে এত কম কথা বলো কেন? আম্মু তো এই জন্য কষ্ট পায়। কম কথাই বলি মামুনি, বলি না তো। আনিশা কাঁধ ঝাঁকিয়ে বলে, কি জানি, তাহলে আম্মু কান্না করলো কেন? আনিশা চলে যায়। আশিকের তীব্র অপরাধ বোধ হয়। বিছানা থেকে উঠে বারান্দায় চলে যায়। হঠাৎই দুই চোখ দিয়ে পানি গড়াতে থাকে। কিছুক্ষণ পর নীলা রুমে এসে আশিককে দেখতে না পেয়ে বারান্দায় যায়। গিয়ে দেখে আশিক কাঁদছে। নীলা কিছুক্ষণ চুপ করে থাকে, এরপর কাছে গিয়ে বলে, কি হয়েছে, কাঁদছেন কেন? নীলার আওয়াজ শুনে আশিক চমকে ওঠে। চোখ মুছে নীলার দিকে তাকিয়ে বলে, কিছু না। এখানে এসেছে কেন? কিছু বলবে? আপনাকে রুমে না পেয়ে আসলাম। কাঁদছেন কেন? কিছু হয়েছে? না, কিছু না। নীলা বলে, আমাকে নিয়ে আসতে হয়েছে দেখে কষ্ট হচ্ছে? আমি তো জোর করিনি আসার জন্য। আপনি মাকে বুঝিয়ে বললেই হতো। আমি কি কিছু বলেছি? এসব বলার মানে কি বোঝা যায়, কিন্তু আমি তো আপনার কাছে কিছু চাইনি। যদি আমি জোর করে স্ত্রীর অধিকার চাইতাম তাহলে কষ্ট পেতে পারতেন। আমার দায়িত্ব ছিল আলিশার মা হওয়া, সেটা যথাসম্ভব করে যাচ্ছি। আপনার কাছে তো কখনো কিছু চাইনি, আবদারও করিনি। আশিক নীলার দিকে ফিরে বলে, তোমাকে অনেক কষ্ট হয় তাই না নীলা? কষ্ট হয় মানে? আমার আচরণে তুমি অনেক কষ্ট পাও না? নীলা দীর্ঘশ্বাস ফেলে বলে, এসব নিয়ে আর ভাবি না এখন। ভাগ্য মেনে নিয়েছি। কপালে সুখ থাকলে এমনিতেই আসবে। আপাতত আনিশাকে ঘিরেই আমার জীবন। একটা আবদার রাখবে কি? আমাকে মন থেকে মেনে নিবে? যদি আমি তোমাকে মেনে নিই তাহলে জানো, আমি বুঝি যে আমি তোমাকে কষ্ট দিই, এজন্য অপরাধ বোধ ভুগি, কিন্তু কিছু করতে পারি না। সব সময় মনে হয় তোমার জীবনের স্বপ্নগুলো আমি নষ্ট করে ফেলেছি, কিন্তু অর্থের স্মৃতি যে কিছুতেই ভুলতে পারি না। যখনই ভাবি তোমাকে আর কষ্ট দেব না, তখনও অর্থের কথা মনে হয়। আবার আমি পিছিয়ে আসি, কিন্তু এখন আর পারছি না। অর্থ ছিল কিন্তু এখন নেই, কিন্তু আমাকে কুরে কুরে খাচ্ছে। স্মৃতিগুলো হৃদয়ে বিষ পাম্প ছড়িয়ে দিচ্ছে। আমি আর মেনে নিতে পারছি না। আমি মুক্তি চাই, এখান থেকে বেরিয়ে আসতে চাই। নীলা অবাক হয়ে শুনে যে স্বামী কখনো তাকে স্ত্রীর মর্যাদা দেয়নি, সে আজ ফিরতে চাচ্ছে। নীলা কথা বলার শক্তি হারিয়ে ফেলে। এরকম একদিনের স্বপ্ন সে দেখত। অথয় অনেকদিন আগে বলেছিল, তুমি চিন্তা করো না, আশিক একদিন ঠিকই তোমায় মেনে নেবে। সেদিনের প্রতীক্ষায় চাতক পাখির মতো চেয়েছিল নীলা। তবে কি তার প্রতীক্ষার অবসান ঘটেছে? নীলা ভাবতে পারে না। আশিক আবার জানতে চায়, বল, আমার জীবনে ফিরে এসে আমাকে অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিবে? নীলা কোনোমতে মাথা নাড়ে। আশিক দু হাতে বুকে টেনে নেয় নীলাকে। নীলা আর সামলাতে পারে না, আশিককে জড়িয়ে ধরে কেঁদে দেয়। চোখের অশ্রুতে ভিজে যায় আশিকের শার্ট। এই অশ্রু কষ্টের নয়, প্রাপ্তির। আশিক নীলাকে জড়িয়ে ধরেই রুমে আসে। জিজ্ঞাসা করে, আনিশা কোথায়? ওই রুমে ঘুমিয়ে গিয়েছিল, তাই মা আর আসতে দেননি। ও ওখানেই ঘুমাক, আজ রাত হবে আমাদের, শুধু আমাদের। নীলা কিছু বলে না। এতদিন সে স্বপ্ন দেখেছে এরকম একটি রাতে, আজ তা পূর্ণতা পাচ্ছে। নীলার মনে হয় সে ঘরের মাঝে আছে।
নীলার মনে হয় সে ঘোরের মজা আছে। 5 বছর পর আশিকের অফিস থেকে ফিরতে অনেক রাত হয়ে যায়। বাসায় এসে দেখে আনিশা আর অনেক ঘুমিয়ে গেছে। ও হ্যাঁ, অনেক হচ্ছে আশিক আর নীলার ছেলে। প্রতিদিন অফিস থেকে ফিরে এসে দুই ছেলে মেয়েকে জড়িয়ে ধরেই আশিক সারাদিনের ক্লান্তি ভুলে যায়। আজ দুজনেই ঘুমিয়ে গেছে। নীলা বলে, যান ফ্রেশ হয়ে আসুন, টেবিলে খাবার দেওয়া আছে, একসাথে খাবো। আশিক ফ্রেশ হয়ে এসে খেতে বসে। খাওয়া শেষে নীলাকে বলে, নীলা একটা কথা বলি। কি এমন কথা বলবে যার জন্য এইভাবে অনুমতি নেওয়া লাগবে? একটা অনুরোধ করব, রাখবে? সাধ্যের বাইরে কিছু বলবেন না, এই বিশ্বাস আছে, তাই না জেনেই বলছি, রাখবো। আমাকে আজ থেকে তুমি করে বলবে, আমি আর কিছু শুনতে চাই না। তুমি বলেছো রাখবে, তাই রাখতেই হবে। নীলা মাথা নিচু করে আস্তে করে বলে, কেমন আছো? আশিক হেসে নীলাকে বুকে জড়িয়ে নেয়। ওরে আমার লজ্জাপতি লতা রে। নীলাকে বুকে জড়িয়ে রেখেই আশিক জিজ্ঞাসা করে, তোমাকে আমি এক সময় অনেক কষ্ট দিয়েছি না? আহা, কেন এসব কথা বলেন বারবার? আমি সব ভুলে গিয়েছি তো। তুমি করে না বলার কথা। ওই হলো, কেন এসব কথা বলো বারবার? আশিক হেসে বলে, অনেক তোমার ছেলে, কিন্তু আনিশা তো তোমার মেয়ে। কখনো কি মনে হয় না আনিশার জন্য তোমাকে বাড়তি কষ্ট করতে হচ্ছে? কখনোই না। অনেক যেমন আমার ছেলে, আনিশাও ঠিক তেমনই আমার মেয়ে। আর আনিশা তো আমার কাছে বিশেষ কিছু। আনিশার জন্যই আমি প্রথম মাতৃত্বের স্বাদ পেয়েছিলাম। প্রথম যেদিন আনিশা আমায় আম্মু বলেছিল, সেদিনের অনুভূতি কখনো বলে বোঝাতে পারবো না। খুব ছোটবেলায় যখন মাকে হারিয়েছিলাম, তখন থেকেই স্বপ্ন দেখতাম, যদি কখনো মা হওয়ার স্বাদ পাই, তাহলে আমার সন্তানকে নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবাসবো। আনিশাই আমাকে মা হওয়ার স্বাদ দিয়েছে, আর অনেকের জন্য আমি মা হওয়ার কষ্টটা বুঝতে পেরেছি। আর তাই দুজনই আমার ভালোবাসা, দুজনকে ঘিরেই আমার জীবন। আশিক আরো শক্ত করে জড়িয়ে ধরে নীলাকে। সমাপ্ত। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।